নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেলের আজকের এপিসোড। স্বাভাবিকভাবেই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ। যে পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে গত 48 ঘন্টায়, আমরা দেখেছিলাম 2024 সালের 5ই আগস্টের পরে এই রকম নতুন করে একটা অবস্থা যা ভয়ঙ্কর, তা কিন্তু আমরা ভাবতে পারি। আপনারা জানেন হাদি মারা গেছেন গুলিতে, আসমান হাতি, এবং তারপরে তার মৃত্যুকে কেন্দ্র করে গোটা ঢাকা শহরে যে ঘটনা ঘটছে, বিশেষ করে প্রথম আলোর অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, ডেইলি স্টারের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, দীপু দাস ময়মনসিংহের একজন কৌরকার নাপিত জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, ইন্দামুল হক মিলন খুলনার প্রেস ক্লাবের অন্যতম একজন কর্মকর্তা সাংবাদিক, তাকে হত্যা করা হয়েছে, নিউ এজের সাংবাদিক নুরুল কবির, তাকে প্রহার করা হয়েছে। শুধু তাই নয়, আপনার জ্বালিয়ে দেওয়া হয়েছে সঞ্জিদা খাতুনের ছায়ানটকে, উদীচীর অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। গোটা বাংলাদেশ আজ যে ভয়ঙ্কর উত্তপ্ত, এই ব্যাপারে আমরা বিশদে আলোচনায় যাব। আপনারা জানেন ঠিক 1 মাস আগে যখন হাসিনার কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, আমরা বাংলাদেশ সংক্রান্ত ব্যাপারে যিনি সবচেয়ে অভিজ্ঞ, দীর্ঘকাল আনন্দবাজার পত্রিকায় সাংবাদিকতা করেছেন মিলন দত্ত, তাকে সঙ্গে পেয়েছি। আমরা কি ঘটতে পারে বাংলাদেশে আগামী দিনকে এবং কি ঘটছে, এটা নিয়ে বিস্তারিত আজকের এপিসোডে আলোচনা করব। মিলনদা, তোমাকে স্বাগত জানাই। একেবারে সরাসরি চলে যাব। মিলনদা, এই বাংলাদেশ তো একেবারে মানে নতুন করে আবার ফুটতে শুরু করেছে, প্রায় অপরিচিত। কি হচ্ছে বাংলাদেশে, কতক্ষণ চলবে? যে বাংলাদেশ যে বাংলাদেশ অর্জন করতে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল, ইনফ্যাক্ট বাংলাদেশ আবার সেখানে ফিরতে চলেছে, ব্যাক টু স্কোয়ার, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। আসলে যেটা হয়েছে বলে মনে হয়, স্পষ্ট কথাটা আগে বলে নিই, তারপরে অন্য ব্যাখ্যায় যাব। সেটা যে ফেব্রুয়ারিতে ইলেকশন, 14 তারিখে। এবার যদি ইলেকশন হয় তাহলে বিএনপি যে জিতবে, এবং বিএনপি একাই প্রায় সব সিট পাবে, এটা নিশ্চিত হয়ে গেছে। কারণ এটা মোটামুটি নিশ্চিত। আজকেও ঢাকায় আমার অনেকের সঙ্গে কথা হলো যে মানে আওয়ামী লীগের যারা সাপোর্টার ছিল, আওয়ামী লীগের ভোটার, তাদের সিংহভাগই বিএনপি কে ভোট দেবে, কারণ জামাতকে আটকাতেই হবে যে করে হোক, মানে তারা সবাই তাই চাইছে। তো জামাত এটাও বুঝে গেছে যে জামাত কোনোদিনই, মানে 71-এর পর থেকে অনেকবারই ভোটে দাঁড়িয়েছে, বিএনপির সঙ্গে তারা জোট ছিল, বিএনপি তারা বলেছিল একই মায়ের পেটের দুই ভাই, এসব বলতে টলতো, কিন্তু তখনও কখনো 3টের বেশি সিট পায়নি। ম্যাক্সিমাম ভোট শেয়ার ছিল 5%। এটা চিরকাল, এটা হচ্ছে জামাতের ইতিহাস, ভোটের নির্বাচনের ইতিহাস। জামাত ইজ ভেরি শেকি এই ইলেকশনে নামতে। ফলে ওরা নানাভাবে ইলেকশনটাকে কি করে ঘুরিয়ে দেওয়া যায়, ফলে ওরা ওই একটা প্রতিনিধিত্বমূলক ভোট যদি করা যায়, সেটা প্রতিনিধিত্ব ভোট মানে হচ্ছে যে পার্টির সদস্যদের, মানে এমপি নির্বাচিত হবে না, নির্বাচিত হবে পার্টি। পার্টি কত পার্সেন্ট ভোট পেল, কতগুলো ভোট তার আসন শেয়ার পেল, তারপর সে পার্লামেন্টে প্রার্থী পাঠাবে, মানে তার সদস্য পাঠাবে। এইটা হলো প্রতিনিধিত্বমূলক ভোট। বারবার জামাত এবং এনসিপি এটা চাইছিল, কিন্তু সেইটা তো হয়নি। এবার কথা হচ্ছে ওরা চাইছে ভোটটা যদি ক্যান্সেল করে দেওয়া, বাতিল করে দেওয়া যায়, তাহলে এখন তো জামাতেরই শাসন চলছে ভার্চুয়ালি, মানে ইউনূস হোক বা উপদেষ্টা পরিষদে যতগুলো সদস্য আছে তারা প্রায় সবাই সবাই জামাতের কাছাকাছি লোক এবং জামাতের অনুগত আর কি। ফলে ওরা দেখছে আমরা এই শাসনটা চালাচ্ছি, এখন ফট করে ইলেকশন হবে আর বিএনপির হাতে ক্ষমতা চলে যাবে, আমরা ক্ষমতার বাইরে চলে যাব, এটা কি করে হয়? ফলে এনসিপি এবং এটা ধারণা আজকে বাংলাদেশে কথা বলেও তাই মনে হচ্ছে। এবার কথা হচ্ছে সরকার সেটাকে সমর্থন করে চলেছে। আজ সকালে একজনের কথা হচ্ছিল, ও তখন ওই ছায়ানটের ওই ওখানেই ছিল, দপ্তরেই ছিল, ওরা সদস্য, ম্যানেজিং কমিটির সদস্য, আমার বন্ধু নাহাস আর্কিটেক্ট। তো ওকে বলছিলাম, তো বললো দেখো মিলনদা, ওরা তো প্রথম আলো আর এর কাছে বলেছে খুব অন্যায় হয়েছে বলে ক্ষমা চেয়েছে বা দুঃখ প্রকাশ করেছে, হ্যাঁ, কিন্তু তখনও পর্যন্ত ছায়ানট নিয়ে কিছু বলেনি।
তারপরে দেখা গেল ছায়ানট নিয়ে ওই ফারুকি যদি তথ্য দপ্তরটা দেখে, ফিল্ম পরিচালক, ও পরে সব নিন্দা টিন্দা করেছে বা করেছে। তো আমি বললাম যে দেখো এটা ঘটনা নয়, ব্যাপারটা হচ্ছে ওখানে প্রায় ঘন্টাখানেক ধরে তাণ্ডব চলেছে, আগুন জ্বালিয়েছে, সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো পুড়িয়ে দিয়েছে, যত বাদ্যযন্ত্র ছিল, ছবি, রবীন্দ্রনাথের বিরাট ছবি সব কেটে কেটে শেষ করেছে, শুধু লাইব্রেরিটাই আগুন জ্বালাতে পারেনি। নজরুলের ছবি, হ্যাঁ সব। এবার রবীন্দ্রনাথ, নজরুল, লালন ফকির তিনজনকেই ওরা চায় না, সব 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 এবার সবার বিরুদ্ধে ওরা। যাই হোক, তো আমি বললাম দেখো প্রথম আলোয় তাণ্ডব হয়েছে, ডেইলি স্টার এবং ইয়েতে তাণ্ডব হয়েছে, এগুলো 1 ঘন্টা 2 ঘন্টা ধরে তাণ্ডব হয়েছে, কিন্তু সেখানে যতক্ষণ তাণ্ডব হয়েছে না গেছে ফায়ার ব্রিগেড, না গেছে পুলিশ, না গেছে আর্মি। আর্মি তেমন রাস্তায় আছে, আর্মি তো ক্যান্টনমেন্টে থাকে না, আর্মি তো মানে পুলিশের মতো কাজ করে এখন বাংলাদেশে, কিন্তু তারা কেউ হাজির হয়নি, কেননা গভর্নমেন্ট সেটা চায়নি। আমি খুব বললাম, জ্যোতি বসু একটা মারাত্মক কথা বলেছিলেন, সরকার যদি না চায় তাহলে কখনো দাঙ্গা হয় না। এটা তো দাঙ্গা, এই দাঙ্গাটা সরকার চেয়েছে বলেই হচ্ছে। কি করে চেয়েছে, কি করে বোঝা গেল? যে 2 ঘন্টার মধ্যে একটা পুলিশ, ফায়ার ব্রিগেড বা আর্মি সেখানে হাজির হতে পারেনি, তারা করে টোরে বেরিয়ে আসার পর চলে এসছে। কথা হচ্ছে এরা কি চায়? এরা শুধু ভাঙতে চায় না, এরা দেখাতে চায় তোমরা ইসলামিস্টদের বিরুদ্ধে গেলে, তোমরা যদি সেকুলারিজম দেখাও, তাহলে তোমাদের এই গতি হবে। ওরা কি করেছে, এই যে চারপাশে ছায়ানটের এগুলো ভাইরাল হয়ে গেছে, এই যে খবরের কাগজের অফিসে আগুন দিল সেটা ভাইরাল হয়ে গেছে, সেটা ওরা নিজেরা ভিডিও করেছে, নিজেরা ভিডিও করে নিজেরাই পোস্ট করে দিয়েছে। অর্থাৎ ওরা বোঝাতে চাইছে এটাই হবে তোমাদের পরিণতি। এবং শুধু তাই নয়, এই সন্ত্রাসটা আজকেও চলেছে। আজকে উদীচীর অফিসে আগুন দিয়েছে। উদীচী হচ্ছে মানে আমাদের এখানে আইপিডিএ যেরকম ছিল কমিউনিস্ট পার্টির একটা সাংস্কৃতিক শাখা, সেরকম ওখানে উদীচী অনেক বেশি অ্যাক্টিভ, অনেক সক্রিয়, অনেক সচেতন, অনেক সোচ্চার। উদীচী আমাদের এখানকার আইপিডি এর মতো মরে যাওয়া কোনো সংগঠন নয়। তো সেই উদীচীর ঢাকায় সেগুনবাগিচায়, এলাকাটার নাম সেগুনবাগিচা, ঠিক জাতীয় প্রেস ক্লাবের রাস্তার উল্টো দিকে ওদের অফিসটা, দোতলায় একটা বাড়িতে ভাড়া ঘরে থাকে, ভাড়া ঘরে অফিস, সেখানে দোতলায় উঠে আগুন জ্বালিয়েছে রাত্রি 8টার সময়। এবং ওখানকার যারা উদীচীর যারা লোকজন তারা নিচে বসেছিল দেখছে আগুন জ্বালা। হ্যাঁ, শুক্রবার রাত্রি, আজ তো আজ মানে শুক্রবার রাতে, শুক্রবার রাতে। এবার কথা হচ্ছে এইটা যখন চলছে এবং গোটা দেশ জুড়ে, চট্টগ্রামে ভারতীয় এবং বহু জেলাতেই অফিসের সামনে করেছে, সেটা অবশ্য। এবার কথা হচ্ছে যে শুধু এইটা নয়, নাকি এই হাদির ব্যাকগ্রাউন্ডটা একটু বলে নেওয়া ভালো, তাই না? হাদি কে? হাদি হচ্ছে একটা বলা যায় পাতি মাস্তান। মানে এর সময়তে ওই জুলাই আগস্টের যে সোকল বিপ্লব হলো, সেখানেও এটাই করেছে, এই কাজটাই করেছে, অগ্রণী ছিল এইসব গোলাগুলি ইত্যাদির ব্যাপারে। এবং তোলাবাজির ব্যাপারেও তার নামে অভিযোগ আছে। এবং ও প্রকাশ্যেই বলেছিল পরবর্তীকালে, দেখো আমরা মূর্তি ভাঙবো, আমরা গিয়ে মুক্তিযুদ্ধের এই সমস্ত স্থাপনাগুলো ভেঙে দিয়ে আসবো, আর তোমরা করবে, ফায়দা তুলবে তার থেকে। এনসিপি নেতাদের বলেছিল ওইসব হবে না, আমরা যখন যে কাজ করব ভাঙচুর, তার বাবদ আমাদের 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিতে হবে, যার যেরকম রেট আমাদের দিয়ে দিতে হবে। এটা প্রকাশ্যে বলেছে হাদি। এই হচ্ছে হাদির ব্যাকগ্রাউন্ড। হাদি বলে এত
হ্যাঁ, হাদি একটা ইনকিলাব মঞ্চ বলে একটা কি করে সেখানকার মাথা হয়ে বসেছিল, এবং সে মরেছে বলে জাতীয় শোক হয়েছে, সে মরেছে বলে জাতীয় স্তরে জানাজা হবে, সরকার বলেছে তার পরিবারের সমস্ত খরচপত্র তার দায়িত্ব নেবে, সরকারি খরচ তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়, সরকারি খরচে তাকে সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয়েছে, তার বডি সমস্তটাই সরকার দেখছে। তার মানে এখন স্পষ্ট হচ্ছে, আর কোনো স্পষ্টতার দরকার নেই যে এই সরকার কাদের সরকার, কারা সরকারটা চালাচ্ছে। এবং যেটা করেছে নরসিংদীতে আওয়ামী লীগের ওই এক হিন্দুকে গাছে বেঁধে, সবাই জানে এটা, তার অপরাধ কি? সে আওয়ামী লীগের সাপোর্টার, কিছুই না। কি বলছে ইসলামের ব্যাপারে? সে নাকি পোস্ট করেছে। না না, কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, সেরকম কোনো অভিযোগ কোথাও আমরা অন্তত দেখতে পাইনি দুদিনের মধ্যে। তো তাকে এরকম গাছে বেঁধে প্রায় জ্যান্ত পেটাতে পেটাতে নিয়ে গেছে, আধমরা অবস্থায় গাছে বেঁধেছে এবং জ্যান্ত অবস্থাতে পুড়িয়ে দিয়েছে তাকে। এবার ভয়ঙ্কর মানে কি, এটা এই ঘটনাগুলো তো ওরা ঘটাতেই থাকছে। এই যে বাউলদের ওপর আক্রমণ, তারপরে মাজারগুলো ভাঙা, তারপরে এই সমস্ত এই একই ধারাবাহিকতা। এইটা কোনো ভাবার কারণ নেই যে মাজার ভেঙেছে সেই লোকটা ছায়ানটে আক্রমণ করেনি, বা সেই লোকটা ওখানে আক্রমণ করেনি তোমার প্রথম আলোয়। আমি জাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে ৭১ লিবারেশন হওয়ার পরে বাংলাদেশের যে ডিএনএ বা হার্ট, যেটা হৃদয়স্থল, সেটা তো একটা অসাম্প্রদায়িক কিছুটা, তার সাথে নজরুল, রবীন্দ্রনাথ, লালন ফকির, সেই হাসিনার আমল বলো, খালিদার আমল বলো, তার পর্ব এরশাদ বলো, একটা জায়গায় ছিল। তার মানে কারণ তাদের মূল উর্দু, পাকিস্তান এবং মুসলিম একটা মৌলবাদীদের বিরুদ্ধে লড়াইটাই কিন্তু তাদের প্রধান ছিল। তার মানে এই যে জামাত এবং যারা আজকের এই ঘটনাটা ঘটাচ্ছে আজ যে বাংলাদেশ পুনরায়, তার মানে তারা বাংলাদেশের ডিএনএ, যে বাংলাদেশ সৃষ্টির, বাংলাদেশের হার্ট অফ দ্য বাংলাদেশ, সেটাকেই তার মানে অ্যাটাক করছে। অ্যাটাক করেছে না, মানে একটা কথা, বাংলাদেশকে সেকুলার করতে চাওয়া হয়েছিল, মানে পূর্ব পাকিস্তানকে সেকুলার করতে চাওয়া হয়েছিল বলেই তার নাম হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ নামটার মধ্যেই একটা সেকুলার এবং বাঙালি সেকুলারের একটা ব্যাপার আছে, এক। ২ নম্বর হচ্ছে, আমার সোনার বাংলা গানটা কোনোভাবে জাতীয় সঙ্গীত হতে পারতো না যদি না তার চিন্তা ভাবনার মধ্যে, তার হৃদয়ে ওই সেকুলারিজমটা থাকতো, মুক্তিযুদ্ধের চেতনায় যদি সে না লালিত হতো। মুক্তিযুদ্ধের চেতনাটাকে খুন করতে চাইছে, তার মানে মুক্তিযুদ্ধের চেতনাটাকে খুন করতে হবে, মানে হচ্ছে রাজাকার যারা বুদ্ধিজীবীদের ঘর থেকে টেনে টেনে নিয়ে গিয়ে বিহারি সৈন্যদের, মানে পাকিস্তানি সৈন্যদের হাতে তুলে দিয়েছিল, তারা এক রাতে এতগুলো বুদ্ধিজীবীকে খুন করেছিল, এত হাজার হাজার মহিলাকে ধর্ষণ করেছিল, এই রাজাকাররাই ছিল তাদের সাকরে, এই বিহারি এবং বাঙালি রাজাকার। এবং তারা আজকে দেখেছে যে আওয়ামী লীগকে তাড়ানো গেছে, এবার আমাদের রাজত্ব, আমরা আসবো এখানে, আমরাই শাসন করব। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে চেতনাকে মেরে, মানে যে স্পিরিটটাকে খুন করে নতুন মুক্তিযুদ্ধের চেতনায়, একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়েছিল, তারা আজকে জিতে গেছে। ওরা ভাবছে আমরা জিতে গেছি, ফলে আমরা আমাদের নতুন আবার পাকিস্তানি জায়গাটাকে ফিরিয়ে আনতে চাই। আমরা আমাদের প্রো ইসলামিস্ট একটা জায়গা ফিরিয়ে আনতে চাই, যেখানে যতটা না বাঙালিয়ানা থাকবে, তার চেয়ে অনেক বেশি থাকবে ইসলামী বিষয়গুলো। এইটা হচ্ছে তাদের মূল বিষয়। আর একটা ব্যাপার হচ্ছে, কেন এই তিনটেকে হঠাৎ একসঙ্গে আক্রমণ করা হলো, প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট। ওখানকার বন্ধু বলছিলেন, সকালবেলা ফোন কথা হচ্ছিল, বলছেন যে আসলে এই যে মুক্তিযুদ্ধের সব, মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই যে মুক্তির মাস বলা হয় ডিসেম্বর থেকে, ওই দিন বিজয়ের মাস, তো বিজয়ের মাস বলা হয়, ওই গোটা মাস জুড়ে খবরের কাগজগুলো এই মুক্তিযুদ্ধের সময়কার একটা একটা করে দিনের একটা একটা ঘটনা দিতে থাকে, প্রত্যেক দিন একটা করে ঘটনা দেওয়া থাকে। সেটা কারো স্মৃতিচারণ হতে পারে, কারো খবরের কাগজে, পুরোনো খবরের কাগজের রিপোর্ট হতে পারে, পুরোনো পত্রিকায় বেরোনো কোনো সংবাদ হতে পারে, কোনো সাক্ষাৎকার হতে পারে, সেগুলো দেওয়া হয়, মানে পুরোনো মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার। প্রথম আলো এবং ডেইলি স্টার এটা গত 1 মাস ধরে প্রতিদিন ছেপেছে। আর ছায়ানট যেটা করছে,
ছায়ানট যেটা করেছে, প্রত্যেক দিন একটা করে ভিডিও পোস্ট করেছে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত সঙ্গীত এবং তার ভাষণ, তার নৃত্য, এইসব মিলে, নাচ গান, তার আবৃত্তি এবং তার কথা সব মিলে। সেই কথায় প্রতিদিন রাজাকার নামটা উঠে এসছে, প্রতিদিন পাকিস্তানি হানাদার নামটা উঠে এসছে। এবং প্রথম আলোর যে লেখাগুলো সেখানেও আমি দেখেছি যে বারবার না চাইলে আসবেই মুক্তিযুদ্ধের যে কথা, সেখানে তো মুক্তিযুদ্ধ কার বিরুদ্ধে? পাকিস্তানিদের বিরুদ্ধে, রাজাকারদের বিরুদ্ধে। তো সেই কথাগুলো বারবার এসছে। আমার ওই বন্ধু বলছিলেন যে আসলে সম্ভবত হঠাৎ এই তিনটেকে টার্গেট করা হলো শুধু এই কারণে, দেখিয়ে দেওয়ার জন্য যে তোমরা পাকিস্তানের বিরুদ্ধে, রাজাকারদের বিরুদ্ধে কোনো কথা বলার চেষ্টা করো না, সেই সাহস তোমরা করো না, তোমাদের এই দশা হবে তোমরা যদি আর কখনো এরকম করতে থাকো। মুশকিলটা হলো যে এগুলোর ফলে কি হচ্ছে বাংলাদেশে আজকে? বাংলাদেশে শুধু এই যে ধরনের সেকুলার সংস্কৃতির উপর আক্রমণ করা হচ্ছে না, এর ফলে দিনের পর দিন এই চলতে চলতে এই অরাজকতা, যাকে ওরা মবক্রেসি বলে, মানে মব দখল নিয়েছে গোটা দেশটা, এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওখানকার শুধু শিল্প সংস্কৃতি হচ্ছে না, সমস্ত শিল্প, মানে কারখানা, শিল্প কারখানা সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। যে উপার্জনে ওরা ওখানে, যে কারখানার দৌলতে ওখানকার মেয়েরা মুক্তির স্বাদ পেয়েছিল, যারা নিজেরা স্বাবলম্বী হচ্ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে গার্মেন্টস কারখানায় কাজ করতো, সেই সমস্ত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি, আমার পরিচিত একজন আছেন বেক্সিমকোর এক ডিরেক্টর, আমি যখন ফেব্রুয়ারিতে গিয়েছিলাম তখনই তার সাথে কথা হয়েছিল। তিনি বলছিলেন যে কিভাবে আমাদের 30টা কারখানা, ওদের 30টা কারখানা বন্ধ হয়ে গেল, মানে ওই 30টা কারখানা, এবং সেই কারখানা অন্তত 15 থেকে 20টা কারখানা তাদের সবই এক্সপোর্ট করতো, ওষুধ, জামা কাপড়, সেরামিক্স, জুতো, লেদার, কি নয় সব এক্সপোর্ট করতো, এবং সেই কারখানাগুলো সব বন্ধ হয়ে গেছে। তার ফলে ওখানকার শিল্পের কি অবস্থা, শ্রমিকদের কি অবস্থা, অর্থনীতির কি অবস্থা, এটা সহজে অনুমান করা যায়। অথচ আমরা জানি যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের গ্রোথ লেভেলটা এমন হয়েছিল যে ভারতকে ছাপিয়ে গিয়েছিল। তখন সারা পৃথিবীর অর্থনীতিবিদরা বাংলাদেশের এই উত্থানকে নিয়ে চমকে যায় এবং কথা বলতে শুরু করে। তাদের গ্রোথ রেটটা প্রায় তোর ভিয়েতনামের সমান সমান হয়ে গিয়েছিল, ভিয়েতনামের গ্রোথ রেট সবচেয়ে বেশি, তার সমান সমান হয়ে গিয়েছিল। এবার সেই গ্রোথ রেটের দফা রফা, সেই জিডিপির দফা রফা, এবং এই যে মেয়েদের এই যে স্বাবলম্বী হয়ে ওঠা, মানে মেয়েদের যে ক্ষমতায়ন যেটা হয়েছিল হাসিনার আমলে, সেই মেয়ের আবার ঘরে ঢুকে গেছে, আবার সেই পুরুষের লাঞ্ছনা, তার স্বামীর অত্যাচার সহ্য করতে হচ্ছে। কিন্তু সে তো রোজগার করে, সে তো তার পরিবারে কন্ট্রিবিউট করছিল, ফলে সমাজের কিছু উন্নতি হচ্ছিল, শিক্ষার প্রসার হচ্ছিল, নানাভাবে তার জায়গার, তার গ্রামের উন্নতি হচ্ছিল। সেইগুলো সমস্ত স্তব্ধ হয়ে গেছে, উল্টে জামাতিরা পুরো দখল করছে। এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে না, স্কুলে হঠাৎ একটা নোটিশ দেওয়া হলো শিক্ষা দপ্তর থেকে, প্রত্যেকটা স্কুলে সঙ্গীতের শিক্ষক নেওয়া হবে, গান শেখানোর, আর ফিজিক্যাল সায়েন্সের একজন করে নেওয়া হবে। সেটা কম, ফিজিক্যাল সায়েন্স, গানের শিক্ষক বেশি নেওয়া হবে, এবং সব শিক্ষকই হবে মহিলা। জামাত চাপ দিয়ে, গভর্নমেন্টকে চাপ দিয়ে সেটা কি করলো, চাপ দিয়ে করলো যে প্রত্যেকটা স্কুলের জন্য গানের টিচারের বদলে ধর্মের শিক্ষক নেওয়া হবে। ইসলামিস্ট মোল্লাদের সেখানে চাকরি দেওয়া হলো, মাদ্রাসার ছাত্রদের। আর ফিজিক্যাল সায়েন্সের যে ফিজিক্যাল ইনস্ট্রাকচার যে টিচার, সেই টিচারের পদটাকে রদ করা হলো, নেওয়া হলো না। ফলে সরকার তো চাপের মধ্যে রয়েছে, ইসলামিস্টদের চাপের মধ্যে রয়েছে। এই চাপকে হজম করা সম্ভব নয়। আবার এটাও কথা যে তারা সত্যি হজম করতে চায় কিনা, নাকি তারা ইসলামিস্টদের কথায় চলছে, ইসলামিস্টদের ইনস্ট্রাকশনে সরকার চলছে। এটা একটা বড় ঘটনা।
মিলন দা, আমি একটা কথা বলি, এই যে ছায়ানটের যিনি প্রতিষ্ঠাতা সঞ্জিতা খাতুন, উনি 52 সালের শহীদ যখন বাংলাদেশের ভাষা আন্দোলন হয়েছিল তখন থেকে উনি লেগেছিলেন, 71-এ লিবারেশনের পর তৈরি করেছিলেন। এবং আজকে আমরা কালকে যেভাবে হারমোনিয়াম, অন্যান্য রবীন্দ্রনাথেরও কিছু জিনিস ছিলেন, উনি ভারতের পদ্ম পুরস্কার প্রাপ্ত শান্তিনিকেতনে আসতেন, কলকাতায় আসতেন, এবং উনি মারা যাওয়ার পরে, এবছরই মারা গেছেন, তারপরেও বাংলাদেশের এই সিচুয়েশনের পরেতেও আমরা দেখেছি তার মৃত্যুকে কেন্দ্র করে একটা সেকশনের যারা সাধারণ সংস্কৃতবান মানুষ তারা এক হয়েছেন। কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো, তার মানে 2-3% হুলিগান, 2-3% জামাতদের সংখ্যা কত? 5% ভোট যদি পায়, 5%, 5% ধরলাম, তাহলে 5% মানুষ বাংলাদেশের 95% মানুষ, মানে তার মধ্যে ওরা কিন্তু বিএনপি কেও চায় না, আওয়ামী লীগ কেও চায় না। ভয়ে ভক্তিতে এই 5% মানুষ ভার্চুয়ালি তো 95% শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে একেবারে কর্নার করে দিয়েছে। এটাই কি তাহলে বাংলাদেশের বর্তমান মানে ভবিষ্যৎ? একটা কথা বলি, সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা আমরা যে 5% দেখেছিলাম, এখন সেটা 5% আছে কিনা। তার কারণ আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি ওখানকার, আরো অনেকগুলো আছে, সেগুলো আমি মাইনর বলে ছেড়ে দিচ্ছি। এই তিনটে বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ইউনিয়ন দখল করেছে একচেটিয়া ভাবে শিবির, মানে জামাতের যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সময় এদের বলা হতো রগ কাটা ইউনিয়ন, মানে ওরা আওয়ামী লীগ বা অন্যান্যদের বিরোধীদের ধরে পায়ের রগ কেটে দিত, রগ কেটে ফেলে রেখে দিত, সে ওই রক্তক্ষরণ হয়ে মারা যেত, রক্ত বেরিয়ে মারা যেত। তো এই শিবির প্রত্যেকটা ইউনিভার্সিটিতে জিতেছে, তাহলে তারও তো একটা মানে অঙ্ক আছে। ইয়াং জেনারেশন, তার মানে ইয়াং জেনারেশনের আমাদের ভারতের তুলনায় যেরকম বিজেপির কোন রকম ভারতের স্বাধীনতায় অবদান ছিল না, আরএসএস এর ছিল না, তাদের হিন্দু মহাসভা, কিন্তু তারা যা মনে করছে তাই করছে। ঠিক বাংলাদেশেও তারা বরঞ্চ স্বাধীনতার বিরোধিতাচরণ করেছে, 42 সালের ভারত ছাড়ো আন্দোলনের বিরুদ্ধাচরণ করেছে, শ্যামাপ্রসাদ করেছেন, তাদের সাভারকার করেছেন, কিন্তু আজকে তারাই ভারতকে দাপিয়ে বেড়াচ্ছে। ঠিক বাংলাদেশেও দেখা যাচ্ছে যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে ছিলেন তারাই তাহলে বাংলাদেশের মূল এই ইয়াং জেনারেশন, কারণ বিজেপি কিন্তু ইয়াং জেনারেশন একটা বড় সেকশন ভারতে ভোট দেয়। বাংলাদেশেও কি তাহলে ইয়াং জেনারেশনের অংশ? তারা স্বাধীনতা সংগ্রাম কি হলো একদম কিছু যায় আসে না। একদমই তাই, একদমই তাই। মানে বাংলাদেশের জামাত ইকুয়াল টু আমাদের এখানকার বিজেপি, মানে আরএসএস এর 100 বছর বয়স, তারা মানে 1925-এ তৈরি হয়েছিল, 1925 থেকে 1947 অব্দি তারা ইংরেজের দালালি করে গেছে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছে, এবং তার ডকুমেন্ট আছে, চিঠিপত্র আছে, তার রেকর্ড আছে, মানে শ্যামাপ্রসাদের রেকর্ড আছে। আমি আমি আপনাদের মন্ত্রী, মানে তখন ওই যে পশ্চিমবঙ্গের যে মন্ত্রিসভা ছিল, মন্ত্রী আমি আপনাদের যথেষ্ট সেবা করব, এরকম তাদের কথাবার্তা চিঠি আছে, গোলাওলকারের চিঠি আছে, সাভারকারের মুচলেখা আছে, সাভারকারের ইংরেজদের কাছে দেয়া মুচলেখা, যে মুচলেখা দিয়ে ও আন্দামান থেকে ছাড়া পেয়েছিল, সিলভার জেল থেকে 3 বার মুচলেখা দিয়েছিল। তো ফলে এগুলো একটা রেকর্ড। আর এদিকে জামাত, মানে বাংলাদেশের যে জামাত, তারা একই কাজ করেছে, স্বাধীনতা, মানে জামাত পাকিস্তানকে এইভাবে সাপোর্ট করেছে, ওরা এত খুন খারাপি করেছে, ব্রিটিশদের শাসন একরকম ছিল, পাকিস্তানি শাসন একরকম ছিল। পাকিস্তান ওইটুকু একটা দেশ, অত দূরে থাকে, ওরা ভেবেছিল মেরে ধরে খুন করে আমরা দখলে রাখতে পারবো, কিন্তু ঘটনাচক্রে ভারত ঢুকে গেল, ভারত আরো বড় শক্তি, মানে আর্মির দিক থেকে পাকিস্তান সেদিক থেকে অপেক্ষাকৃত ব্যাকফুটে ছিল, ফলে ওকে হেরে যেতে হলো। এবং সেখানে বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের সাপোর্ট করে ভারতীয়রা যেভাবে মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে এসছে বা মুক্তিযুদ্ধে সফল করেছে, এটা তো একটা নজিরহীন ঘটনা, গোটা পৃথিবীতেই এটা একটা নজিরহীন ঘটনা, এই ঘটনা এর আগে কখনো ঘটেনি। কিন্তু কথা হচ্ছে জামাতের যে রোল ছিল সেখানে, মানে
স্বাধীন হতে না দেওয়ার ব্যাপারে। সে তো 52 সাল থেকে শুরু করেছিল, 71-এ গিয়ে সেটা শেষ হয় আর কি, গোটা এই লড়াইটা 52-রও আগে থেকে শুরু হয়েছিল। এবার কথা হচ্ছে এখানেও তাই, এখানেও আরএসএস বা হিন্দু মহাসভা, যে হিন্দু মহাসভা যেটা এখন বিজেপি হয়েছে, সংঘ হয়েছিল বিজেপি হয়েছে, এবার একই রোল তারা প্লে করে, দুটো দেশে একই রোল প্লে করে, এবং ক্রমশ দুটো দলই যুবকদের মধ্যে পেনিট্রেট করছে। আর ধর্মের মতো এত নেশা তো আর কোথাও নেই আমাদের দেশে। এত অভাব, এত দারিদ্র, সমস্ত জনবিরোধী আইনগুলো পাস করিয়ে নিচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে। সেখানে প্রতিবাদ কোথায়? কিছু পলিটিক্যাল লোকজন প্রতিবাদ করছে, সাধারণ মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে, যুবকদের মধ্যে কোথাও কোনো প্রতিবাদ নেই। অদ্ভুত ব্যাপার। তাহলে বাংলাদেশের মতোই অবস্থা, বাংলাদেশও যে আমাদের এখানেও তাই, ভার্চুয়ালি তাই, একই রকম চলছে। একটা কথা, এই হাসনাত, তাকে দেখলে একটা গুন্ডা টাইপের লোক বলে মনে হয়। সে হঠাৎ সেভেন সিস্টার্স কে আলাদা করে দেবো বলে হুমকি মারছে। আমি নাম জানি না, হ্যাঁ আমি নাম জানি না, কি বলে গদগদ করে না, শুয়োরের মতো দেখতে বলে। আচ্ছা, আমি আরেকজন নাম জানি না, তাকে দেখলাম ওই এনসিপিরই, সে বলছে বিজয় মাস, বিজয় দিবস, কার বিজয়? ও তো ভারতের কাছে আত্মসমর্পণ করেছে, আমাদের কোনো বিজয় দিবস বলে কিছু হয় না। তাকে ঘিরে লোকে তালি বাজাচ্ছে, তার সমস্ত লোকে রেকর্ডিং করছে, সাংবাদিকরা ঘুরে বলছে এইসব বিজয় দিবস ফিবস আমরা মানি না, আমাদের তো কোনো বিজয় বলে কিছু হয়নি। আশ্চর্য মানে, এবং ইয়াং ছেলে মেয়েরা সেটাতে তালি বাজাচ্ছে। তার মানে তারা মূল যে ব্যাপারটা, মানে তারা যে স্বাধীন, এই আশ্চর্য, মানে ভাবতেও আশ্চর্য লাগছে। এ তো কঙ্গনা রানাওয়াতের মতো। ভারত স্বাধীন হয়েছে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর, কঙ্গনা রানাওয়াত বলেছিলেন, এবং তারপর তিনি এমপি হয়েছিলেন। তাহলে বাংলাদেশে ওই একই জিনিস চলছে, মানে একই জিনিস চলছে, একই রকম ভাবে একই জিনিস চলছে। ওখানে একটা ইউনুসের মতো একটা পুতুল বসিয়ে রাখা হয়েছে, যে প্রায় কোনো কথা বলে না এবং কোনো ব্যাপারেই কিছু রিয়াক্ট করে না। এই যে এত ঘটনা ঘটে গেল, কখনো কোথাও পুলিশ পাঠালো না, কিছু না, তারপরে মতিউর রহমানকে আর একে ফোন করে বললো যে খুবই নিন্দার ব্যাপার, এটা খুব খারাপ হয়েছে, আমরা ল অ্যান্ড অর্ডার যাতে সিচুয়েশন যাতে কন্ট্রোলে আসে তার ব্যবস্থা আমরা করব। কিন্তু দিনের পর দিন যেটা হয়ে চলেছে, মানে ওখানে মব বলে একটা কথা হয়েছে, যে কোনো জায়গায় চারটে লোক জড়ো হয়ে কাউকে পিটিয়ে দিল, ব্যাস হয়ে গেল, পুলিশ বলে কিছু নেই। না, পুলিশকে বলছে যে আমরা এখানে করেছি, এক মহিলাকে দেখলাম বেশ করেছি, আপনারা বলছেন কেন? আমাদের এই এখনই ধানমন্ডির বাড়িটা ভাঙতে দিন, আমাদের এখনই ডেলি স্টারের অফিসে আগুন লাগাতে দিন, আমাদের, মানে এটা দাবি করছে পুলিশের কাছে। আশ্চর্যজনক ভাবে আপনারা আটকাচ্ছেন কেন? মানে এইরকম যে কোনো দাবি হতে পারে, মানে আমরা ভাবলে তো এখানে শিউরে উঠি। না, পুলিশ তো আটকাচ্ছে না, পুলিশ তো আটকাচ্ছে না, পুলিশ এমনি আছে, তাদেরকে বলছে। এবং মানে এটা তাহলে এন্ড কোথায়? মানে এরা তার মানে ফেব্রুয়ারি মাসে ইলেকশনে ক্ষমতায় না আসা পর্যন্ত এটাই চালিয়ে যাবে, নাকি আদৌ ইলেকশন হবে না? ইলেকশন হবে না, ওরা চাইছে ইলেকশনটাকে যাতে বন্ধ করা যায়। ইলেকশনটাকে বন্ধ করার পর আমি জানি না এটা কি পদ্ধতি, এটা আফগানিস্তানে যেরকম তালিবানরা ক্ষমতা নিয়েছিল, মানে ওই গভর্নমেন্টকে তাড়িয়ে দিয়ে ও ছিল, এবার হতে পারে যে এরা এরকম করে ক্ষমতায় বসবে। ওই যে তালেবানরা ক্ষমতায় বসেছিল, তারা কারা? তারা তো এমনি একটা জঙ্গি গোষ্ঠী, তাই না? তারা একটা ওই জঙ্গি বাহিনী চালাতো। ওখানেও তালিব মানে ছাত্ররা, আর এখানেও তো ছাত্ররা। তো এখন কথা হচ্ছে, হ্যাঁ, এই ছাত্র বাহিনী আর তালেব বাহিনী তো একই ব্যাপার, তালেবান। এবার কথা হচ্ছে যে হতে পারে এরকম কিছু হতে পারে ইউনুসকে সামনে রেখে ওরা উপদেশটা কিছু সরিয়ে নড়িয়ে নিজেদের লোক ঢুকিয়ে নিল, বা এটাকেই দীর্ঘদিন রেখে দিল। কিন্তু মুশকিল হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল, একটা আন্তর্জাতিক চাপ আছে, একটা ইউরোপের দেশগুলো এর উপর একটা চাপ তৈরি করেছে, চাপ তৈরি করে থাকে আর কি, পৃথিবীর সব দেশেই হয়। আফ্রিকার ছোট ছোট দেশগুলো এরকম ঘটতে থাকে, দীর্ঘদিন ধরে ঘটে চলেছে, এই জঙ্গি অমুক তমুক এই তাই, এই সাউথ সুদানে চলছে, কঙ্গোয় চলছে, এরকম বহু জায়গায় চলছে, বুরকিনা ফাসোয় কিছুদিন অব্দি চলছিল।
আচ্ছা। হ্যাঁ, এখন বাংলাদেশে চলছে এবং সেটার পরিণতিটা কোথায় যাবে? সবচেয়ে মর্মান্তিক হচ্ছে, আমাকে একজন ফোন করেছিলেন। তো আমি তো 21-এ গিয়েছিলাম, আমার এক বন্ধু রূপা। তো ফোন করে বলছে যে, "কই মিলনদা, এখন তো আসছেন না, আসুন দেখে যান আপনার প্রিয় বাংলাদেশ কেমন আছে, আমরা কেমন আছি একটু দেখে যান।" মানে অবস্থাটা এই লেভেলে চলে গেছে, এরা রাস্তায় বেরোতে ভয় পায়। আজকে সন্ধ্যের পর থেকে হাদির যে মৃতদেহ এসছে সেইটা নিয়ে আবার তুলকালাম। এই যে উদীচীর হ্যাঁ, অফিসে আগুন লাগালো, আগুন সেটা লাগিয়ে তো, দেওয়া হলো। হ্যাঁ, ওর ডেড বডি আসার পরে, ঘটেছে এগুলো। তারপরে আজকে তো আবার 32 নম্বরে ভেঙেছে, একটা ইয়ে নিয়ে হ্যাঁ, গিয়েছিল হ্যাঁ। ওরা, পেলোডা নিয়ে গিয়ে ভেঙেছে। তারপরে এবং রাজশাহীতে হ্যাঁ, আওয়ামী লীগের অফিস ভেঙেছে। তো এগুলো করতেই থাকছে ওরা। এবং সাংবাদিকদের, এই শ্যামল আমাদের ঢাকা প্রেস ক্লাবের যিনি সভাপতি ছিলেন, সম্পাদক ছিলেন, তিনি থেকে শুরু করে 18 জন সাংবাদিক জেলে, ফলে সাংবাদিকরা কেউ কিছু লেখার অবস্থায় নেই। কোনো না, চ্যানেলও এখন আর আজকের পরে আর যা ঘটে না আর পরে বলার অবস্থায় নেই। তো সাধারণ মানুষ, শ্যামল দত্ত, হ্যাঁ, ওই যে ঢাকা প্রেস এডিটর, ক্লাবের, জাতীয় প্রেস ক্লাব, হ্যাঁ হ্যাঁ, ঢাকা প্রেস ক্লাবের, ও তো প্রায় নিখোঁজের মতো অবস্থাকে পাওয়া গেছে। হ্যাঁ, ও জেলে, জেলে তো। ও জেলে, এবং কোনো বিচার চলছে না, আমি তার ছবি দেখলাম। তো তার মানে তুমি যে বাংলাদেশটা দেখেছো আজকে বিগত 25 বছর ধরে, সেই বাংলাদেশটা একেবারেই তাহলে বদলে গেল, মানে বাংলাদেশ একেবারেই বদলে যাচ্ছে, দ্রুত বদলে যাচ্ছে, একে আমরা চিনতে পারছি না আর। মানে ইনফ্যাক্ট যারা 71-এর আগের বাংলাদেশকে দেখেছে তারা হ্যাঁ, খানিকটা চিনতে পারে যে সেই পুরনো বাংলাদেশ আবার আচ্ছা, ফিরছে। কিন্তু যারা 71 দেখেনি, কিন্তু তারা মুক্তিযুদ্ধের চেতনায় লালিত হয়, তার পারিবারিক সূত্রে, তার নিজের চেতনার সূত্রে, তারা কিন্তু খুবই বিপদে আছে এবং তারা বুঝতে পারছে যে কি অবস্থা ছিল একদিন 71-এর আগে মানুষ কোন জায়গায় ছিল, এইটা তারা বুঝতে পারছে। এরকম একটা আচ্ছা, অবস্থা দাঁড়িয়েছে। ভারতের কতটা বিপদ বাড়লো, কারণ অমিত মালব্য টুইট করছেন ইলেকশনের দিকে তাকিয়ে, দেখতে পাচ্ছেন বাংলাদেশে কি হচ্ছে, তাহলে এবার বুঝে দেখুন মমতা ব্যানার্জিকে এটা ইম্পর্টেন্ট কথা একটু বলে নি। সেটা হচ্ছে, সামগ্রিক ভাবে ভারতের কি দাঁড়াচ্ছে। হ্যাঁ, আজকে ভারত চাইলে তার বর্ডার সিল করে দিতে পারে, ভিসা অফিস বন্ধ করে দিল, সমস্ত ওখানকার যারা কর্মচারী আছে, ডেপুটি হাইগ্রেশন অফিসার সব তুলে নিয়ে চলে এলো, কোনো চিন্তা তুলে নিয়ে একটা প্লেন যাবে, সবাইকে গুটিয়ে নিয়ে চলে আসবে। এটা করছে খুব না সম্ভব, কিন্তু পারছে না, পারবে না, কারণ মোদির বাচ্চা আদানির জন্য। আদান, ইয়েস, আদানির যে বিশাল কোটি কোটি টাকার ব্যবসা ওখানে ফেঁদে বসে আছে, আদানি সেটাই যে কোনো হাত একটা, পড়ছে না, তো সেটাই কোনো হাত না পড়ছে না এখনো। হাত পড়ছে না শুধু নয়, আদানি যদি আজকে বলে যে আমি আর বিদ্যুৎ পাঠাতে পারবো না, বিদ্যুৎ পাঠাবো না, তাকে কোটি কোটি ডলার তাকে খেসারত দিতে হবে। যেমন বাংলাদেশ বলতে পারবে না যে আমি আদানির বিদ্যুৎ নেবো না, তেমনি আদানিও বলতে পারবে না আমি বাংলাদেশকে বিদ্যুৎ দেবো না। এমন একটা চুক্তি করা আছে, ফলে ও তো আটকে গেছে, ফাটাফাটি আটকে গেছে সব। ভারত এখন কোনো সিদ্ধান্তই নিতে পারবে না, কি সিদ্ধান্ত নেবে? আদানির জন্য। আদানির জন্য বর্ডার সিল করে দেবে, তাহলে আদানি বিপদে পড়বে একবারে। আদানির মুখ চেয়ে সমস্ত বাংলাদেশের ক্ষেত্রে বিদেশ নীতি ঠিক হবে, এটা আমার ব্যাখ্যা। আমি অন্তত এইভাবে দেখছি ব্যাপারটাকে। আমার মনে হয় না যে ভারত এরকম কোনো স্ট্রং অ্যাকশন নিতে পারবে। ধর যদি মনে কর ভারত বলতো যে আমি সব এক্সপোর্ট বন্ধ করে দেবো, ধর যদি আজকে ইয়ে না যায়, আলু, তোর পাথর, ঢালাইয়ের পাথর না যায়, ধর পাথর না যায়, তাহলে কি হবে বাংলাদেশে? সমস্ত কনস্ট্রাকশন হবে না, কনস্ট্রাকশন বন্ধ হবে, আলু না গেলে কারণ খেতে পাবে না। পাথর আলু, কোথেকে আলু, পাবে? আলু আলু, কি আলু, পেঁয়াজ, চাল, আলু, চালও? পেঁয়াজ, চাল, মন চাল যায়, হাজার হাজার মন চাল যায়, হিলি বর্ডার দিয়ে চালটা হিলি বর্ডার দিয়ে যায়, সে মানে কাঁড়ি কাঁড়ি চাল যায় ওখানে। মানে ওখানে যদি চাল না যায়, চালের দাম দ্বিগুণ হয়ে যাবে কালকে, ভারতের চাল না গেলে। এরকম অবস্থা দাঁড়িয়েছে। আর এই রাস্তায় নেমে ছেলেগুলো ভারত বিদ্বেষী জিগির তুলেই যাচ্ছে, হ্যাঁ, তুলেই যাচ্ছে। আর আর মোদি ফাটাবাসে আটকেছে, কারণ ও ইয়ে করতে পারছে না। আদানির দিকে তাকিয়ে, আদানির ব্যবসা একটা এমন একটা জটিল জায়গায় রয়েছে যে তোকে সব বন্ধ করতে গেলে আদানিটাও বন্ধ করতে হবে। তুই না, যদি আর আজকে একটা কথা, হ্যাঁ,
আর একটা কথা, আর ও তো এই যে খালেদা ভেবেছিল যে খালেদা জিয়া আলটিমেটলি ভোটে জিতে আসবে, যে কারণে খালেদা জিয়া শারীরিক কুশল কামনা ইত্যাদি শুরু করেছিল। কিন্তু এখন যা পরিস্থিতি, আদৌ খালেদার ছেলে তারেকই আসতে চাইছে না দেশে, মেরে দেবে ভয়। না, আর তারেকেরও মুশকিল, তারেককেও ভারতের উপর নির্ভর করতে হবে। যদি জামাতকে সাইজ করতে হয় তাহলে ওর ভারত ছাড়া তো কোনো গতি নেই। মানে ভারতের মতো একজন ঘনিষ্ঠ, মানে টেস্টেড ফ্রেন্ড, মানে বাংলাদেশের তো টেস্টেড, একদম পরীক্ষিত বন্ধু, তাকে যদি সঙ্গে না রাখে তাহলে তো জামাতকে কিছুতেই কন্ট্রোল করতে পারবে না। আর জামাতকে যদি কন্ট্রোল করতে না পারে, ম্যানেজ করতে না পারে, বা ইসলামিস্টদের ম্যানেজ করতে না পারে, টেরোরিস্টদের যদি মানে ঠিক মতো ইয়ে করতে না পারে, তাহলে তো মুশকিল। আর সেটা করতে গেলে ভারতকে লাগবে, ভারতকে অন্তত পাশে পেতে হবে, কোনো উপায় নেই। আমার আমার শেষ প্রশ্ন হচ্ছে, তাহলে দাঁড়াবেটা কি, কি কি দাঁড়াবে আগামী দিনকে, সেটা মানুষ হাঁ করে তাকিয়ে আছে সেটা। এইটা আমি বাংলাদেশের যাকেই জিজ্ঞেস করেছি তারা খুব অনিশ্চয়তার মধ্যে আছে। বলে যদি ভোট হয় তাহলে একরকম, ভোট না হলে আর একরকম। ভোট আদৌ হবে কিনা, ভোটের দিন চলে এলো, 12 তারিখ চলে এলো ফেব্রুয়ারির, সেদিন ভোট হবে কি? তার কারণ হচ্ছে, এমনিতে নর্মাল সময়ে বাংলাদেশের রেকর্ড হচ্ছে ভোটে মানে 30 থেকে 100 জন মরে, এবং প্রায় প্রত্যেক জেলাতেই কোথাও না কোথাও একটা গন্ডগোল হয়। এবার এরকম একটা সময় যেখানে নৈরাজ্যের চরম, সেখানে তো গন্ডগোল হবেই হবে, হতে বাধ্য। তাহলে অনেকের প্রস্তাব ছিল ইলেকশনটা ভেঙে 5 দিন বা 7 দিনে করতে, ওরা একদিনে করছে। প্লাস তার মধ্যে আবার একটা গ্যারাকল ঢুকেছে, একটা এত বড় এ4 সাইজের পাতায়, হ্যাঁ, গণভোট, সেই পুরো পাতাটা পড়ে একজন হ্যাঁ বা নাই উত্তর দেবে। ওখানে 90% লোক ওইটা পুরোটা পড়ে উঠতে পারবে না, সম্ভব নয় পড়া, এবং তারা জানে না ওতে কি লেখা আছে, এবং কি লেখা আছে জানলেও জানে না আর মানেটা কি, ওটা কি হয়, খায় না মাথায় বাকে। সংবিধান সংশোধন কখনো পাবলিক করে নাকি? সংবিধান সংশোধন বা সংবিধানের কোন সংস্কার কি পার্লামেন্ট করে? পার্লামেন্টে হয়, নেপাল করেছে পার্লামেন্টে হয়। এটা পার্লামেন্টের কাজ। এরা সরকার পক্ষ আর বিরোধী পক্ষ মিলে এই কাজটা করবে, আর কিছু এক্সপার্ট থাকবে তারা করবে। এটা পাবলিক মতামত দিতে পারে, এদের দেখা যায়নি কোনোদিন পৃথিবীতে এরকম জিনিস। আর অন্য একটা ফুলস্কেপ সাইজে এক পাতা 1000 শব্দ পড়বে, পড়ে দাঁড়িয়ে এসে হ্যাঁ বা নাতে টিক দেবে। তা একজনের পড়তে তো 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লেগে যাবে ওইটা বানান করে করে পড়তে। তাহলে তো একেবারেই অনিশ্চয়তার অবস্থা, সব মিলিয়ে একটা ঘোর অনিশ্চয়তার মধ্যে আছে। বাংলাদেশে আমাদের বন্ধুরা যেরকম অনিশ্চয়তার মধ্যে আছে, আমরাও সেই অনিশ্চয়তার মধ্যে আছি। বাংলাদেশের মতো একটা দেশ যদি আজকে ইসলামিস্টদের হাতে চলে যায়, মোল্লাদের হাতে চলে যায়, তাহলে তার মতো ব্যথা আমরা যে ব্যথা পাবো সেটা তো মানে বলাই বাহুল্য। যে বাংলাদেশকে আমরা দেখেছি, যে প্রিয় বাংলাদেশ আমাদের, যে বাংলাদেশকে আমরা ভালোবাসি, তার যে কি হবে কে জানে, জানি না। মিলনদা অনেক ধন্যবাদ। দর্শকদেরও অনেক আলোচনা হলো, দেখা যাক কি হয়। আমরা হোপ ফর বেটার, যে ইলেকশন হবে এবং বাংলাদেশ আবার আগের অবস্থায় ফিরে আসবে, অন্তত শান্তি প্রতিষ্ঠা হবে এই আশা করে আজকের এপিসোড শেষ করলাম। দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল।